সকালে শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শক্তিশালী ভূমিকম্প হয়েছে সকালে নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। জনাব কাদের, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। শুরুতে যে বিষয়টি জানতে যাচ্ছি, শক্তিশালী একটি ভূমিকম্প হয়ে গেল সকালে। আমরা বিভিন্ন সময় দেখে থাকি শক্তিশালী ভূমিকম্প হওয়ার পর কয়েক ঘন্টা পর আবার ঝাঁকুনি বা ভূমিকম্প অনুভূত হয়। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে, ঢাকার প্রেক্ষাপটে আজকের যে ভূমিকম্প, এই ভূমিকম্প যদি মাত্রা আরেকটু বেশি হতো বা স্থায়িত্ব আরেকটু বেশি হতো, ক্ষতির পরিমাণ আসলে কেমন হতে পারত? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই যে শক্তিশালী ভূমিকম্প বলা হচ্ছে, এটা আসলে মাঝারি মাপের ভূমিকম্প। বৈজ্ঞানিক যে তথ্য উপাত্ত আছে, সেই তথ্য উপাত্ত অনুযায়ী। সেই মাঝারি মাপের ভূমিকম্পতেই দেখেছেন যে পরিমাণে আতঙ্কিত হয়েছে ঢাকা শহরের মানুষ। সুতরাং বোঝাই যাচ্ছে যে এর চেয়ে একটু বেশি ম্যাগনিটিউডের ভূমিকম্প যদি হতো, তাহলে ঢাকা শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারত। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভূমিকম্পের ঝুঁকি নিরূপণ বাংলাদেশে, ঢাকা শহর কিংবা বাংলাদেশে। এটা আসলে বৈজ্ঞানিকভাবে সরকারি কোনো সংস্থা কিংবা কোনো বেসরকারি সংস্থা কেউই করেনি। যার ফলে যে তথ্য উপাত্ত আমাদের কাছে আছে, এগুলো সবই মোটামুটি অনুমান নির্ভর। এখন পর্যন্ত যে তথ্য পাওয়া যায়, তাতে প্রায় ঢাকা শহরের ৫০-৬০% বিল্ডিং, সেগুলো কিন্তু আপনার নিয়ম মাফিক যেভাবে সেটব্যাক রুলস এবং অন্যান্য রুলস মেনে করা উচিত ছিল, সেগুলো করা হয়নি। সুতরাং আপনার ৫০-৬০% বিল্ডিং যদি ভেঙে যায়, তাহলে আপনি চিন্তা করেন ঢাকা শহরে কি ভয়াবহ অবস্থা হবে। ঢাকা শহরের রাস্তাগুলো, যেগুলোতে আপনার যেকোনো প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রেই দুর্যোগ হওয়ার অব্যবহতির পর আমরা একটু জানতে চাচ্ছি, আজকের যে ভূমিকম্প, আপনার কাছে কি মনে হচ্ছে ভূমিকম্প হওয়ার পেছনে কি কারণ থাকতে পারে? আর ভূমিকম্পের যে পূর্বাভাস, সেটি পাওয়ার কোনো প্রযুক্তি এখন পর্যন্ত আবিষ্কার হয়েছে কিনা? ধন্যবাদ। ভূমিকম্প আসলে যে কারণে হয় সেটি সবাই জানে যে আমরা এই বাংলাদেশ এবং পুরো পৃথিবী আসলে কতগুলো টেকটনিক প্লেটের উপরে ভাসমান অবস্থায় আছে। বাংলাদেশের যে প্লেটগুলো, সেগুলো হলো ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট এবং বার্মিজ প্লেট। এই প্লেটগুলো আসলে সঞ্চরণশীল। আ একটি আরেকটার নিচে ঢুকে যাওয়ার প্রতিনিয়ত চেষ্টা করে এবং এই চেষ্টা করতে, করতে অনেক শক্তি সঞ্চয় করে। সেই শক্তি যখন বের হয়ে আসে, তখন আমরা ভূমিকম্পটা অনুভব করি। এটা হলো বিজ্ঞান, ভূমিকম্পের কারণ, এবং এই কারণ জেনে আমাদের আসলে কোনো উপায় নেই, কারণ এগুলো থামানোর কোনো উপায় নেই। এটাই হলো স্রষ্টার বিধান, এবং আ ভূমিকম্প হবেই। কিন্তু আমাদের যে জায়গাটাতে সবচেয়ে বেশি দুর্বলতা, সেটা হলো যে আমাদের প্রস্তুতিটা কেমন? সেই প্রস্তুতিটা কিন্তু আমাদের আ খুব বেশি ভালো না। এবং এই যে আমরা কম্পনটা অনুভব করলাম, সেই কম্পনটা আমি আগেই বলেছি যে এটা কিন্তু মাঝারি মাপের ভূমিকম্প হলেও আমরা কম্পন অনুভব করেছি অনেক বেশি। এর কারণটা হলো আমাদের ভূতাত্ত্বিক গঠন। আমাদের ঢাকা শহরের যে বিল্ডিং গুলো হয়েছে অধিকাংশ জায়গায়, সেগুলা হয়েছে আনকনসলিডেটেড সেডিমেন্ট এর উপরে। অর্থাৎ এগুলো কম্প্যাক্ট না। এলুভিয়াল স্যাড, যেগুলো আপনার আ আ প পলিবাহিত, নদীর পানিতে পলিবাহিত হয়ে এই জায়গাগুলো ঘটেছে। অনেক জায়গায় নিচু এলাকা ছিল, সেগুলা বালি ভরাট করে বিল্ডিং গুলো করা হয়েছে। এবং এটা একটু ভয়াবহ ব্যাপার। যদি আপনার মাত্রাটা আরেকটু বেশি হতো, তাহলে ঢাকা শহরের অনেক জায়গায় লিকুইফ্যাকশন বলে এটাকে, অর্থাৎ তরলীকরণ, বিল্ডিং এর নিচের অংশটুকু পুরোটাই নদীর পানির মতো প্রবাহিত হয়ে যাবে। এটা একটু ভয়ানক ব্যাপার। এবং সার্চ অ্যান্ড রেস্কিউর আ যে আপনার ভূমিকম্প দুর্যোগ মোকাবেলায় যে জিনিসগুলো আপনার ১ম এই আসবে, যে শকটা যখন হতে থাকে, অর্থাৎ কম্পন যখন অনুভূত হয়, তখন মানুষ কি করবে? কম্পন যখন থেমে যায়, তখন মানুষের কি করা উচিত? এই জিনিসগুলো সম্পর্কে আমরা কিন্তু জানি না। একটু আগেই আপনি স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের বক্তব্য যে শোনালেন, ওখানে কিন্তু উনি বলেছেন যে প্যানিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র, ঢাকা কলেজের অনেক ছাত্র, তারা তো বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত অংশ। তাহলে প্যানিকটা হবে কেন? কারণ হলো তার প্রস্তুতি নেই। সে কোনো ভূমিকম্পের ড্রিল করেনি। সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ভূমিকম্পের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়নি। এবং আপনি দেখেন যে মানুষগুলো আহত হয়েছে, হয়তোবা তাকে সঠিক চিকিৎসা দিতে পারলে সে বেঁচে যেত। এরকম একটা ভূমিকম্প, আরেকটু বেশি ম্যাগনিটিউডের ভূমিকম্প যদি ঢাকা শহরে হয়, তাহলে আপনি চিন্তা করেন ঢাকা শহরের রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স ঢুকবে কিভাবে? ইভেন যে হাসপাতালগুলো আমাদের আছে, ঢাকা মেডিকেল কলেজ বলেন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, এই হাসপাতালগুলোর বিল্ডিং এর কি অবস্থা? চিকিৎসা কারা দিবে আসলে? তো আব্দুল এই কাদের, আরেকটি সার্বিক বিষয় জানতে চাচ্ছি। জি। এই অঞ্চলে ভূমিকম্পের যে প্রবণতা, সেটি নিয়ে যদি একটু বলতেন। আর আজকে যে ভূমিকম্প হলো শক্তিশালী ভূমিকম্প, এমন ভূমিকম্প বাংলাদেশে এর আগে কবে হয়েছিল?
এই এর চেয়েও বেশি ম্যাগনিটিউডের ভূমিকম্প আসলে ১৭০০ সালের দিকে হয়েছে, যেটা আপনারা জানেন যে ব্রহ্মপুত্র নদী সেটা তার গতিপথি পরিবর্তন করে ফেলেছে। বাংলাদেশে কিন্তু এইরকম মাত্রার কিংবা আরো বেশি মাত্রার ভূমিকম্প আপনার খুব নিকটেই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিজ্ঞানীরা তাদের প্রকাশিত প্রবন্ধে সেই আশঙ্কা প্রকাশ করেছেন। যে এর চেয়ে বেশি মাত্রার ভূমিকম্প হতে পারে এবং যে ফল্ট, যে মধুপুর ফল্ট সেটা কিন্তু ঢাকার খুব কাছে, একটা ঝুঁকিপূর্ণ অঞ্চল। সুতরাং ওখানে এর চেয়ে বেশি মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। প্রতি ১০০ বৎসরে একবার একটি বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে। এবং আমাদের এখানে এই ১০০ বৎসর কিন্তু অতিক্রান্ত হয়েছে। সুতরাং যেকোনো সময় বড় ধরনের ভূমিকম্প হতে পারে। এখন আজকে যে শক্তিশালী ভূমিকম্প হলো আমরা বিভিন্ন সময় দেখে থাকি, বিশ্বের বিভিন্ন দেশে যখন ভূমিকম্প হয় এরপরে কয়েক ঘন্টা পর আবারও ভূমিকম্পের আমরা আবার দেখে থাকি। বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম কোনো আশঙ্কা আছে কিনা? আশঙ্কা তো অবশ্যই আছে। ভূমিকম্পের বিজ্ঞান যদি বিশ্লেষণ করেন তাহলে আসলে সেকেন্ডারি ওয়েভ থাকবেই। পি ওয়েভ এবং এস ওয়েভ বলা হয়। সে সেকেন্ডারি ওয়েভ বা আফটার শক সেটা কিন্তু আপনার ৪ ঘন্টা থেকে শুরু করে ২-৩ দিন পর্যন্ত। আমরা নেপালের ক্ষেত্রে দেখেছি, ঘন, ঘন তুরস্কের ক্ষেত্রেও আমরা দেখেছি যে কয়েকদিন পরেও কিন্তু আবার ভূমিকম্প হয়েছে। সুতরাং এই জিনিসটাতে আমি আসছিলাম যে আমাদের প্রস্তুতিটা আসলে ৩ টা ভাগে নিতে হবে। সেটা হলো ভূমিকম্প চলাকালীন সময়ে আমরা কি করব? ভূমিকম্পর ইমিডিয়েট পরে এবং কয়েকদিন পর্যন্ত আমরা কি করব? এবং আ লম্বা সময় ধরে, অর্থাৎ লং টার্ম প্রিপেয়ারনেস সেগুলো আমাদের কি, কি হবে? এগুলো আসলে সবগুলো ঝুঁকি নিরূপণ করে আমাদের কমপ্লিট একটা কম্প্রিহেনসিভ আপনার ডিজাস্টার প্রিপেয়ারনেস প্ল্যান দরকার ভূমিকম্প ক্ষয়ক্ষতি আমাদের কমানোর জন্য। আমি আবারও বলছি যে ভূমিকম্প ঠেকানো যাবে না, কিন্তু ক্ষয়ক্ষতি কমানোর যে পর্যাপ্ত আ প্রচেষ্টা সেটা রাষ্ট্রের এবং বেসরকারি উদ্যোগ এবং প্রত্যেক ব্যক্তির সেটা জানতে হবে। এবং ভূমিকম্পটি আপনি আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে বা শুনেছেনও যে আজকে ছুটির দিন। জুম্মার নামাজ পড়ার জন্য অনেকে বাসায় থেকেছে। তো এই অবস্থায় সবাই কিন্তু বাসায় ছিল। কিন্তু যদি খোলার দিন হতো তাহলে অনেকে অফিসে থাকতো, অনেকে স্কুলে থাকতো, শিক্ষা প্রতিষ্ঠানে থাকতো। সুতরাং কর্মদিবস হলে প্রত্যেকটা জায়গায় হলে হয়তো ক্ষতির প্রত্যেক পরিমাণ আরো বেশি হতে পারতো বা প্রাণহানির ঘটনা আরো বাড়তে পারতো। জনাব আব্দুল কাদির, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শক্তিশালী ভূমিকম্প নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক জনাব ডক্টর আব্দুল কাদির।